চারটি সাধারণ যাত্রীবাহী বিমান হয়ে উঠল মৃত্যুর দ্বীপ। কে বা কারা কেবল একটি সকালের রূপ দিল নরকের দরজায়। সেই সকালে সূর্য ঠিক সময় উঠেছিল, কিন্তু আমেরিকার আকাশে যে আগুন জ্বলে উঠেছিল তা কেবল ভবন ধ্বংস করেনি, করেছে নিরাপত্তার সংজ্ঞাকেও। এই ভিডিওতে আমরা জানবো যে ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছিল মরুভূমির ধুলোর নিচে, বেড়ে উঠছিল এর নীরবে এবং ভয়ঙ্কর ফলাফল নিয়ে হাজির হয়েছিল 2001 সালে 11 সেপ্টেম্বর। এটি কেবল ইতিহাস নয়, এটি একটি রক্তমাখা পাজল যা আজও গুটিয়ে যায়নি সম্পূর্ণভাবে। সাল 1996, আফগানিস্তানে এক গোপন ঘাঁটি, সেখানে দেখা হয় দুই চরমপন্থীর, খালিদ শেখ মোহাম্মদ ও ওসামা বিন লাদেন। খালিদ উপস্থাপন করে এক ভয়ঙ্কর পরিকল্পনার। এই পরিকল্পনা 4টি বিমান হাইজ্যাক করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতীকী স্থানে বিধ্বস্ত করা হবে। ওসামা এই পরিকল্পনা আগ্রহী হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন এই হামলায় সামরিকভাবে আমেরিকাকে আঘাত করা না গেলেও তাদের মনোবলে আঘাত করা ঠিকই যাবে। টার্গেট বাছাই ছিল অনেক বড় স্তরের বিশ্লেষণের ফসল। বিশ্ব বাণিজ্যিক প্রতীক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সামরিক কর্ম পেন্টাগন ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হোয়াইট হাউস অথবা ক্যাপিটাল হিল। আল কায়দা বেছে নেয় 19 জন যুবককে। তাদের অধিকাংশই ছিল সৌদি নাগরিক, তরুণ, শিক্ষিত ও আদর্শে দীক্ষিত 19 জন যুবক। তাদের মধ্যে 4 জনকে তৈরি করা হয় পাইলট হিসেবে: মোহাম্মদ আতা, মানোয়ার আল শেঠি, হানিস হানজুর ও জায়েদ জাহারার। এদের আমেরিকান ফ্লাইট স্কুলে পাঠানো হয় বৈধ ভিসায়। তারা হোটেল, অ্যাপার্টমেন্ট, এমনকি গাড়ির জাল ড্রাইভিং লাইসেন্সও সংগ্রহ করে নেয়। তাদের চলাফেরা ছিল সাধারণ মানুষের মতোই নিখুঁত, নীরব ও সাধারণ ঠান্ডা মাথার। এই জটিল অপারেশনটি কার্যকর করতে প্রয়োজন ছিল আন্তর্জাতিক অর্থ সহযোগ। খরচের পরিমাণ ছিল প্রায় $5 লাখ। এই অর্থ আসে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন উৎস থেকে। হাওলা নেটওয়ার্ক, ছোটখাটো ট্রান্সফার ও একাধিক জাল আইডি ব্যবহার করে এই অর্থ আমেরিকা পর্যন্ত পৌঁছানো হয়। তাদের প্রয়োজন লজিস্টিক ব্যাকআপ সামলায় রমজি বিন আল শিব ও মুস্তফা আল হাওয়াসবি। হাইজ্যাকাররা একাধিকবার বিভিন্ন শহরে ঘাঁটি বদল করে যাতে কেউ সন্দেহ না করে। তারা নিয়মিত ফ্লাইট সিমুলেটর প্রশিক্ষণ গ্রহণ করত। তারা দিনের পর দিন কাটায় ভবিষ্যৎ হামলার অনুশীলনে। 11 সেপ্টেম্বর 2001 সকালটা ছিল 8-10টা সাধারণ দিনের মতোই। লোকজন কাজে বেরিয়েছে, শিশুরা স্কুলে যাচ্ছে এবং শহর জেগে উঠেছে তার নিজের ছন্দে। কিন্তু কেউ জানতো না এই সকালটি হবে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। সকাল 8:46, মোহাম্মদ আতা ও তার সহযোগীরা ককপিট দখল করে। বিমানটি সোজা আঘাত করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে। 93 তলায় একসাথে পুড়ে যায় জ্বালানি, ইস্পাত ও কাঁচ। প্রথমে ভাবলো সবাই এটি দুর্ঘটনা, কিন্তু মাত্র 17 মিনিট পরে এ ভাবনা ধূলিসাৎ হয়ে যায়। সবার চোখ তখন টিভির স্ক্রিনে। লাইভ সম্প্রচারে দেখা গেল আরেকটি বিমান সোজা গিয়ে আঘাত করলো দক্ষিণ টাওয়ারে। এবার সন্দেহ হইল না, এটি দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হামলা। ফ্লাইট 77 সোজা গিয়ে আঘাত করে পেন্টাগনের পশ্চিম দিকে। ফলাফল 125 জন নিহত হয় ভবনটির ভিতরেই। এই আক্রমণের প্রতীকী ছিল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বুকে ছুরি চালানোর মতো। এই ঘটনার পর পেন্টাগনের সামরিক সক্ষমতা নিয়ে দ্বিধায় পড়ে যায় মানুষ। সবার প্রশ্ন, বিশ্বের সবচেয়ে নিরাপদ ভবন দাবি করা পেন্টাগনে কেন এই হামলা ঠেকানো গেল না? অপরদিকে ফ্লাইট 93 যাত্রীরা ফোনে জানতে পারেন যে অন্য ফ্লাইটগুলো বিধ্বস্ত হয়েছে। তারা বুঝে যান এদের গন্তব্য ধ্বংস। তখনই তারা সিদ্ধান্ত নেন হাইজ্যাকারদের ঠেকাতে হবে, নিজের জীবনের বিনিময়ে হলেও। এরপর শুরু হয় যাত্রীদের সাথে হাইজ্যাকারদের ধস্তাধস্তি। এক পর্যায়ে ফ্লাইটটি পথচ্যুত হয় এবং বিধ্বস্ত পেনসিলভানিয়ার শাংসভিলের এক খোলা খেলার মাঠে। এই ফ্লাইটটি না আটকালে হয়তোবা ক্যাপিটাল হিল অথবা হোয়াইট হাউস বিধ্বস্ত হতে পারত।
সকাল 9:59। বিশ্ব বাণিজ্যের প্রতীক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ারটি নিজের ভার সইতে না পেরে ধসে পড়ে, কারণ প্রচণ্ড তাপ ও আঘাতে ইস্পাতগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এবং এর আধা ঘন্টার মধ্যেই 10:28 টাওয়ারটিও ধসে পড়ে। চারিদিকে মানুষের শব্দ ভেসে আসছিল হাহাকার, আত্মনাদ, আত্মচিৎকারের। মানুষ তার বাঁচার আকুতি নিয়ে দিক বিদিক ছুটে বেড়াচ্ছিল। আকাশ ভরে উঠেছিল ধোঁয়া আর ধূলিকণায়। সম্পূর্ণ আমেরিকায় প্রথমবারের মতো বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক পুরো আকাশ হয়ে যায় পুরোপুরি নিস্তব্ধ। টিভিতে বারবার দেখানো হচ্ছিল সেই ধ্বংসের দৃশ্য, আর মানুষ ভাবছিল এটি কি সত্যি নাকি কোনো সিনেমা দৃশ্য। 911 কেবল একটি সন্ত্রাসী হামলা নয়, এটি ছিল একটি গোয়েন্দা ও নীতিগত ব্যর্থতার নগ্ন উদাহরণ। আসলে 911-এর আগে অন্তত 12টি বড় গোয়েন্দা সংস্থা থেকে সতর্কতা আসে, যেখানে বলা হয়েছিল আল কায়দা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। জুলাই 2001-এ সিআইএ সরাসরি হোয়াইট হাউসে একটি ব্রিফ করে, যেখানে বিন লাদেন ডেমোক্রেটেড ইন স্ট্রাইক ইন ইউএস, তবুও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়। এই রিপোর্টে লেখা ছিল বিমান হাইজ্যাক হতে পারে, শহরের ভিতর হামলা হতে পারে। তথ্য ছিল, কিন্তু একে আরেক সংস্থার সাথে শেয়ার করা হয়নি। এফবিআই জানতো কয়েকজন সন্দেহজনক যুবক ফ্লাইট স্কুলে ভর্তি হয়েছে। সিআইএ জানতো ওসামার নেটওয়ার্ক সক্রিয়, কিন্তু তারা একে অপরকে জানায়নি, কারণ ছিল নিড টু নো পলিসি। এই এক ভয়ঙ্কর সত্য। তথ্য ছিল হাতে, কিন্তু অনাস্থা, আমলাতন্ত্রের জটিলতা ও গর্বের দেয়ালে থেমে গিয়েছিল প্রতিরোধ। প্রত্যেক সংস্থা একে অপরকে দোষারোপ করতে থাকে এবং এই ব্যাপারটি হাইকোর্ট পর্যন্ত পৌঁছে যায়। এরপর বেশ কয়েকটি সংস্থাকে তাদের গাফিলতির জন্য জবাবদিহি করা হয়। কমিশন প্রকাশ্যে স্বীকার করে এই হামলা ঠেকানো যেত, তবে কেউ শাস্তি পায়নি, কারণ ব্যর্থতা ছিল প্রতিষ্ঠানগত, ব্যক্তিগত নয়। এরপর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেন, আমরা হামলাকারীকে খুঁজে বের করব এবং এদেরকে যারা সহায়তা করেছে তাদেরকেও। এরপর শুরু হয় ওয়ার অফ টেরার। যে সংস্থাগুলোর গাফিলতির কারণে 911-এর হামলা ঠেকানো সম্ভব হয়নি, সেই সংস্থাগুলো এবার চিরুনি তল্লাশিতে নামে। বিভিন্ন তল্লাশিতে 911-এর সরাসরি সংযুক্ত বড় সন্ত্রাসীদের ধরে তাদের আইনি প্রচেষ্টা করা হয়। 2001 সালে 11 অক্টোবর মার্কিন সেনারা তালেবান উৎখাত করে। আল কায়দার ঘাঁটি উড়িয়ে দেয়। খালিদ শেখ মোহাম্মদ 2003 সালে পাকিস্তানে ধরা পড়েন। তাকে পাঠানো হয় গুয়ান্তানামোতে, যেখানে এখনো বিচার সম্পন্ন হয়নি। রমজি বিন আল শিব হামলার সহকারী পরিকল্পনাকারী পাকিস্তানে গ্রেফতার হন, বর্তমানে আমেরিকার হেফাজতেই আছে। 2011 সালের 2 মে একটি মধ্যরাতের অভিযানে মার্কিন নেভি সিল বাহিনী অ্যাবোটাবাদ থেকে পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যা করে। 1 দশকের শিকারের পর শেষ হয় এক হত্যায়। এরপর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সারা বিশ্বের মধ্যে ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর পৌঁছে দেন। Tonight, I can report to the American people and to the world. The United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al Qaeda, and a terrorist who's responsible for the murder of thousands of innocent men, women, and children. তবে প্রশ্ন থেকে যায়, এই প্রতিশোধ কি যথেষ্ট ছিল, নাকি সেটি আরও জন্ম দিয়েছে নতুন সংঘাত, নতুন শত্রু কিংবা নতুন যুদ্ধের?